বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগতম। তবে গল্প শুরু করার আগে কমেন্ট করে অবশ্যই জানান আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যখন বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম আমার স্ত্রী ভীষণভাবে কাঁদছে এবং সে সিঁড়ি থেকে পড়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তারপর সে যা যা আমাকে বলল তা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার নাম কার্তিক। আমার পড়াশোনা শেষ হয়েছে অনেক বছর আগে, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো চাকরি পাইনি যাতে আমার জীবন ঠিকভাবে চলতে পারে। যেখানেই শুনতাম চাকরির সুযোগ আছে সেখানেই নিজের বায়োডাটা নিয়ে পৌঁছে যেতাম। প্রতিটি ইন্টারভিউতে মন দিয়ে উত্তর দিতাম, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে আমার নির্বাচন হতো না। কখনো বলা হতো আমার অভিজ্ঞতা কম, আবার কখনো অন্য কাউকে চাকরিটি দিয়ে দেওয়া হতো। ধীরে ধীরে আমি আশা ছেড়ে দিতে শুরু করেছিলাম, কিন্তু সংসার চালানোর জন্য যে ছোটোখাটো কাজই পেতাম লজ্জা না করে করে নিতাম। কখনো কোনো দোকানের হিসাব নিকাশ দেখতাম, কখনো কোনো গুদামে কাজ করতাম, আবার কখনো কোনো অফিসে কয়েকদিনের অস্থায়ী কাজ পেতাম। যত টাকা পেতাম তা দিয়ে সংসারের ছোটোখাটো খরচ মেটানোর চেষ্টা করতাম। আমার পরিবারে ছিল আমার মা, আমার ছোট বোন আর আমার ছোট ভাই। আমার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন, তাই সংসারের সমস্ত দায়িত্ব আমরা সবাই মিলে কোনোভাবে সামলাচ্ছিলাম। আমার ছোট ভাই পড়াশোনায় ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। তার নাম আকাশ। সে কঠোর পরিশ্রম করে ব্যাংকের পরীক্ষা পাশ করে প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও পদে চাকরি পেয়ে যায়। তার বেতনও খুব ভালো ছিল এবং চাকরিটাও স্থায়ী ছিল, তাই বাড়িতে তাকে খুব সম্মান করা হতো। মা সবার কাছে গর্ব করে বলতেন, আমার ছেলে ব্যাংকের অফিসার। ধীরে ধীরে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই তার বিয়ে হয়ে গেল। তার স্ত্রীর নাম ছিল দিয়া। সেও একই ব্যাংকে ক্লার্ক হিসেবে চাকরি করত। দুজনেরই ভালো চাকরি ছিল, দুজনেই ভালো উপার্জন করত, তাই বাড়িতে তাদের প্রতিটি কথাই খুব গুরুত্ব পেত। মা তাদের সব ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখতেন। তারা যদি কিছু পছন্দ করত সঙ্গে সঙ্গে কিনে দিতেন। যদি কোথাও বেড়াতে যেতে চাইতো মা নিজেই আনন্দের সঙ্গে পাঠিয়ে দিতেন। আমি সব কিছু দেখে মুখে হাসতাম, কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট পেতাম, কারণ আমিও তো এই বাড়িরই ছেলে। আমিও তো কোনোদিন সংসারের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিইনি। যতটা পেরেছি সাহায্য করেছি, কিন্তু আমার ভাগ্যে কখনো সেই সম্মান জোটেনি যা একজন বড় ছেলের পাওয়া উচিত। অনেক সময় এমন হতো যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, কিন্তু কেউ জিজ্ঞেস করার সময়ও পেত না যে কার্তিক, তুমি খেয়েছো? তোমার দিনটা কেমন গেল? অন্যদিকে আমার ছোট ভাই যদি অফিস থেকে সামান্য ক্লান্ত হয়ে ফিরত, মা সঙ্গে সঙ্গে তার জন্য চা বানিয়ে দিতেন, তার পছন্দের খাবার রান্না করতেন এবং বারবার জিজ্ঞেস করতেন, বাবা শরীর খারাপ লাগছে না তো? দিয়াও বাড়িতে এসেই সবার প্রিয় হয়ে উঠেছিল, কারণ সেও ভালো চাকরি করত। মা সব সময় তার প্রশংসা করতেন এবং বলতেন, ভগবানদেরই এমন বৌমা জোটে। আমি চুপচাপ তাদের কথা শুনতাম। দিয়ার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ ছিল না, কারণ সে কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। কিন্তু আমার সব সময় মনে হতো এই বাড়িতে মানুষের মূল্য তার ভালোবাসা বা পরিশ্রম দিয়ে নয়, বরং তার উপার্জন দিয়ে বিচার করা হয়। অনেক রাত আমি নিজের ঘরে একা বসে ভাবতাম, সত্যি কি আমার কোনো মূল্য নেই? শুধু এই কারণে যে আমার ভালো চাকরি নেই, তাই কি আমি এই বাড়িতে সম্মান পাওয়ারও যোগ্য নই? এই প্রশ্নগুলো প্রতিদিন আমাকে ভেতর থেকে ভেঙে দিত। তবুও আমি কখনো হার মানিনি। প্রতিদিন সকালে নতুন আশা নিয়ে বাড়ি থেকে বের হতাম এবং ভাবতাম, হয়তো আজ আমার ভাগ্য বদলাবে, হয়তো আজ আমিও এমন একটি চাকরি পাবো যাতে একদিন আমার মা আমার জন্য ঠিক ততটাই গর্ব করবেন যতটা আজ আমার ছোট ভাইয়ের জন্য করেন। একদিন আমি একটি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, তখন দেখলাম এক বৃদ্ধা রাস্তার ধারে বসে আছেন। তার খুব জোরে শ্বাস উঠছিল। ভালো করে তাকিয়ে চিনতে পারলাম উনি আমাদেরই পাড়ায় থাকেন। আমাদের বাড়ি থেকে অল্প দূরেই তার বাড়ি ছিল। ছোটবেলা থেকেই আমি তাকে চিনতাম। তিনি খুব গরিব ছিলেন। খেলনা ভর্তি একটি ছোট ঝুড়ি বিক্রি করেই তার সংসার চলত। তার পরিবারে শুধু একটিই মেয়ে ছিল, যার নাম অঞ্জলি। সেদিন প্রচণ্ড গরমের কারণে হয়তো তার শরীর খারাপ হয়ে গিয়েছিল। তিনি রাস্তার ধারে বসে হাঁপাচ্ছিলেন। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে বললাম, মা, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? তিনি কষ্ট করে আমার দিকে তাকিয়ে আস্তে করে বললেন, বাবা, কিছু না, খুব পিপাসা পেয়েছে, যদি একটু জল পাওয়া যায় তাহলে হয়তো একটু ভালো লাগবে।
আমি এক মুহূর্তও দেরি না করে পাশের দোকান থেকে জলের বোতল আনতে গেলাম, কিন্তু ফিরে এসে দেখলাম তিনি মাটিতে পড়ে আছেন। আমার যেন প্রাণটাই বেরিয়ে গেল। আমি তাকে ওঠানোর অনেক চেষ্টা করলাম, নাম ধরে ডাকলাম, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। আমি আশেপাশের লোকজনের সাহায্য চাইলাম এবং কোনোভাবে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। পুরো পথ জুড়ে আমি বলছিলাম, মা সাহস রাখুন, ডাক্তার দেখলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু হয়তো ভাগ্যের ইচ্ছা অন্য কিছু ছিল। হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা পরীক্ষা করে এসে বললেন, আমরা দুঃখিত, অনেক দেরি হয়ে গেছে। প্রচণ্ড গরমে অনেকক্ষণ থাকার কারণে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল এবং ঘটনাস্থলেই ওনার মৃত্যু হয়েছে। এ কথা শুনে মনে হলো যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজের ওপরই খুব রাগ হচ্ছিল। ভাবছিলাম যদি আমি কয়েক মিনিট আগে পৌঁছাতে পারতাম তাহলে হয়তো তাকে বাঁচানো যেত, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। ভারাক্রান্ত মন নিয়ে আমি তাকে তার বাড়িতে নিয়ে গেলাম। অঞ্জলি যখন তার মাকে ওই অবস্থায় দেখলো তখন জোরে জোরে কাঁদতে শুরু করলো। মা, তুমি আমাকে একা রেখে কিভাবে চলে গেলে? আমি তো তোমার জন্য রান্না করছিলাম, তুমি তো বলেছিলে তাড়াতাড়ি ফিরে আসবে। মা, উঠে দাঁড়াও না, দেখো আমি এখানে আছি, আমাকে ছেড়ে যেও না। তার কান্না শুনে পুরো পাড়ার মানুষ জড়ো হয়ে গেল। আশেপাশের মহিলারা তাকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তার কান্না থামছিল না। সেদিনই পাড়ার মানুষের সাহায্যে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন হলো। এখন অঞ্জলি এই পৃথিবীতে একেবারে একা হয়ে গেল। তার কোনো আত্মীয় ছিল না কোনো আপনজন। পাশের বাড়ির এক বৃদ্ধ আমাকে বললেন, এখন ওর পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। এ কথা শুনে আমার মন ভরে গেল। আমি পকেটে হাত দিয়ে দেখলাম খুব সামান্য কিছু টাকা বাকি আছে। সেই টাকায় কিছু রেশন কিনে তার বাড়িতে রেখে এলাম। আমি তাকে বললাম, তুমি চিন্তা করো না, যতটা পারবো তোমাকে সাহায্য করব। সে বেজা চোখে আমার দিকে তাকিয়ে শুধু বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনি না এলে আমি কি করতাম বুঝতেই পারতাম না। তার চোখে ছিল গভীর কষ্ট, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত সরলতা যা আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি বাড়ি ফিরে মাকে সব ঘটনা বললাম, কিন্তু মা আমার কথা শুনে বললেন, তোমার নিজের জীবনের কোনো চিন্তা আছে? আজ তোমার ইন্টারভিউ ছিল, সেটাও ছেড়ে দিলে? এইভাবে সবাইকে দয়া করতে গেলে জীবনে কখনো এগোতে পারবে না। মায়ের কথা শুনে আমার খুব কষ্ট হলো, কিন্তু আমি চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। সেদিন রাতে আমার একদম ঘুম হলো না। বারবার অঞ্জলির বিষণ্ণ মুখ আর চোখের জল আমার চোখের সামনে ভেসে উঠছিল। পরদিন সকালেই আমি আবার তার বাড়িতে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি কেমন আছো? সে হালকা হেসে বলল, হ্যাঁ আমি ভালো আছি। তারপর আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম। সেই সময়ই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি অঞ্জলিকেই বিয়ে করব। তার সৌন্দর্যের চেয়ে বেশি আমাকে আকর্ষণ করেছিল তার সরল ও নিষ্পাপ মন। তার চোখে কোনো লোভ ছিল না। আমি বাড়ি ফিরে মাকে স্পষ্ট করে বললাম, আমি অঞ্জলিকে পছন্দ করি, আমি ওকেই বিয়ে করতে চাই। এই পৃথিবীতে ও একেবারে একা। আমি যদি ওর পাশে দাঁড়াই তাহলে ওর জীবনটাও গুছিয়ে যাবে। আমার কথা শুনেই মা ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? একটা গরিব মেয়েকে আমি এই বাড়ির বউ করব? কখনো না। তোমার ছোট বৌমাকে দেখো, কত শিক্ষিত, ব্যাংকে চাকরি করে। তোমার জন্য আমি ভালো ঘরের মেয়ে খুঁজে দেব। তুমি কি আমাদের বংশের সম্মান নষ্ট করতে চাও? আমি অনেক বুঝিয়ে বললাম, মানুষের পরিচয় তার টাকা দিয়ে নয়, তার চরিত্র আর সংস্কার দিয়ে হয়। কিন্তু মা আমার একটাও কথা শুনলেন না। তখন আমি সিদ্ধান্ত নিলাম অঞ্জলিকে নিয়ে কোর্ট ম্যারেজ করব। আমি তার কাছে গিয়ে নিজের মনের কথা বললাম। প্রথমে সে খুব ভয় পেয়ে গেল। সে বলল, আপনার বাড়ির লোক কখনো এই সম্পর্ক মেনে নেবে না। আমি চাই না আমার জন্য আপনার পরিবারে ঝগড়া হোক। আমি তার হাত ধরে বললাম, তুমি আমার চিন্তা করো না, আমি সব সামলে নেব। আগে আমরা বিয়ে করি, পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে সে কিছুক্ষণ ভেবে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তারপর আমি তাকে নিয়ে কোর্টে গেলাম। সেখানে আমার দুই সবচেয়ে ভালো বন্ধুকেও ডেকে নিয়েছিলাম, যাতে তারা আমাদের বিয়ের সাক্ষী হতে পারে। আমরা আমাদের সব প্রয়োজনীয় নথিপত্র জমা দিলাম। কর্মকর্তা আমাদের দুজনকে আলাদা করে জিজ্ঞেস করলেন, আমরা কি নিজের ইচ্ছায় কোনো চাপ ছাড়াই বিয়ে করছি? আমরা দুজনেই হ্যাঁ বললাম। তারপর রেজিস্টারে স্বাক্ষর করলাম। আমার দুই বন্ধুও সাক্ষী হিসেবে সই করলো। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমাদের কোর্ট ম্যারেজ হয়ে গেল। সেই মুহূর্তে অঞ্জলি হালকা হেসে আমার হাত ধরল। তার চোখে প্রথমবারের মতো আনন্দের ঝিলিক দেখলাম। কিন্তু আমরা দুজনে জানতাম আসল পরীক্ষা এখনও বাকি। এখন আমাদের বাড়ি গিয়ে পরিবারের সবাইকে সব কিছু জানাতে হবে। সারা পথ অঞ্জলি বারবার আমাকে জিজ্ঞেস করছিল, যদি আপনার মা আমাকে মেনে নিতে না চান?
আমি তাকে আশ্বাস দিলাম, যাই হোক না কেন আমি কোনোদিন তোমার হাত ছাড়বো না। তারপর আমরা দুজনে বাড়ি পৌঁছালাম। পুরো পথ অঞ্জলি একেবারে চুপ ছিল। তার মুখে যেমন আনন্দ ছিল তেমনি ভয়ও ছিল, কারণ সে জানতো এখনই আমাদের বিয়ের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হতে চলেছে। বাড়ির সামনে পৌঁছে আমি গভীর শ্বাস নিয়ে কলিং বেল বাজালাম। কয়েক সেকেন্ড পর আমাদের বাড়ির কাজের মহিলা দরজা খুলল। সে প্রথমে আমাকে দেখল, তারপর অঞ্জলির দিকে তাকালো। অঞ্জলির সিঁথির সিঁদুর আর গলায় থাকা মালা দেখে সে এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল, তবে কিছু না বলে সরে দাঁড়ালো এবং আমাদের ভেতরে ঢুকতে দিল। আমরা ধীরে ধীরে ড্রয়িং রুমের দিকে এগোলাম। আমার বুক জোরে জোরে ধুকপুক করছিল। আমি জোরে বললাম, মা, বাবা, সবাই একবার ড্রয়িং রুমে আসুন, আপনাদের সবার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমার কথা শুনে বাড়ির সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে এলো। মা এসে সোফায় বসলেন, বাবাও সেখানে এসে দাঁড়ালেন। আমার ছোট ভাইও দাঁড়িয়ে আমাদের দেখতে লাগলো। সবার চোখ বারবার অঞ্জলির দিকে চলে যাচ্ছিল। কেউই বুঝতে পারছিল না এই মেয়েটি কে। আমি সাহস করে বললাম, মা, আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই। আমি অঞ্জলিকে বিয়ে করেছি। এই কথা শুনে পুরো ঘরে এমন নীরবতা নেমে এলো যেন সময় থমকে গেছে। কয়েক মুহূর্ত কেউ একটি কথাও বলতে পারল না। হঠাৎ মা রাগে উঠে দাঁড়ালেন এবং দ্রুত আমার কাছে এসে বললেন, তোমার এত বড় সাহস, আমাদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে ফেললে? এই মেয়েটা তোমার উপর এমন কী জাদু করেছে যে নিজের মা বাবার সম্মানের কথাও ভাবলে না? আমরা তোমাকে এত বছর মানুষ করলাম, আর তার বদলে তুমি আমাদের এই দিন দেখালে? আমি চুপচাপ তার সব কথা শুনছিলাম। ঠিক তখনই দিব্যাও এগিয়ে এসে ব্যঙ্গ করে বলল, কার্তিক দাদা, এটা আপনি কি করলেন? এমন একটা গরিব মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এলেন। আমাদের পরিবারের সম্মান আর সামাজিক মর্যাদার কথা একবারও ভাবলেন না? এই মেয়ে আমাদের মতো পরিবারে কিভাবে থাকবে? বড়লোকের বাড়ির আদব কায়দা তো ওর জানার কথা নয়। মানুষ কি বলবে? এত বড় বাড়িতে কি ধরনের বউ এসেছে? তার কথা শুনে অঞ্জলি লজ্জায় মাথা আরও নিচু করে ফেলল। তার চোখে জল চলে এলো, কিন্তু সে একটি কথাও বলল না। ঠিক তখনই আমার ছোট ভাই হেসে বলল, দাদা, আগে নিজের খরচ তো নিজেই চালাও। এখনও পর্যন্ত তো বাড়ির টাকাতেই চলছো, তার উপর আবার একটা দায়িত্ব নিয়ে এলে। এবার কি এর দায়িত্ব মা বাবাকেই নিতে হবে? তার কথা শুনে আমার খুব কষ্ট হলো, কিন্তু নিজেকে সামলে শান্ত গলায় বললাম, আমি জানি এখনও আমার চাকরি হয়নি, কিন্তু আমি নিয়মিত চেষ্টা করছি। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব। আমি কারো ওপর বোঝা হয়ে থাকতে চাই না। শুধু কয়েকটা দিনের সময় চাই, তারপর আমি আলাদা সংসার করে নেব। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, আমি শুধু একটা অনুরোধ করছি, আমাদের থাকার জন্য বাড়ির কোনো ছোট একটা ঘর দিয়ে দিন। যতদিন না আমার চাকরি হচ্ছে আমরা সেখানে থাকব। তারপর আর কখনো আপনাদের বিরক্ত করব না। মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর রাগের সুরে বললেন, ঠিক আছে, যদি এই মেয়ের সঙ্গে থাকতে চাও তাহলে থাকো, কিন্তু এই বাড়িতে তোমাদের আর কোনো সম্মান নেই। স্টোর রুমের পাশে যে ছোট ঘরটা আছে সেখানে গিয়ে থাকো। এর বেশি কিছুই আশা করো না। তার কথা শুনে খুব কষ্ট পেলেও অন্তত মাথা গোঁজার একটা জায়গা তো পেলাম। আমি অঞ্জলির দিকে তাকিয়ে আস্তে করে বললাম, চলো আমরা ওখানেই থাকবো। আমরা আমাদের জিনিসপত্র নিয়ে সেই ছোট ঘরের দিকে গেলাম। দরজা খুলে দেখি ঘরের ভেতর ধুলো জমে আছে। একটা পুরনো ভাঙা খাট, এক কোণে একটা পুরনো আলমারি, আর সিলিং ফ্যানটাও খুব ধীরে ঘুরছে। ঘরে ঠিকমতো আলোও ঢুকছিল না। তবুও আমি হেসে অঞ্জলিকে বললাম, কোনো সমস্যা নেই, আজ ঘর ছোট, কিন্তু একদিন আমাদেরও বড় বাড়ি হবে। অঞ্জলি আমার দিকে তাকালো, কিন্তু তার চোখের জল থামছিল না। সে চুপচাপ খাটে বসে কাঁদতে লাগলো। আমি তার পাশে বসে তার হাত ধরে বললাম, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে বিয়ের পর সুখে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু প্রথম দিনেই তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলল, না, এমন কথা বলবেন না। আমার বড় বাড়ি বা দামি জিনিসের কোনো প্রয়োজন নেই। আমার শুধু আপনার সঙ্গটাই দরকার। তবে আমার খুব খারাপ লাগছে যে আমার জন্য আপনার মা আপনার উপর রাগ করেছেন। আমি তার চোখের জল মুছে দিয়ে বললাম, নিজেকে কখনো দোষ দেবে না। যা হয়েছে সেটা আমার নিজের সিদ্ধান্ত, আর আমি কোনোদিন আমার এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হব না। আমি তোমাকে সব অবস্থায় সুখে রাখব, যতই পরিশ্রম করতে হোক না কেন। তারপর আমি রান্নাঘর থেকে তার জন্য জল নিয়ে এলাম। সে জল খেলো, কিন্তু তার চোখ তখনও লাল ছিল। আমি তাকে বুঝিয়ে বললাম, আজ যারা আমাদের অপমান করছে, একদিন তারাই আমাদের নিয়ে গর্ব করবে। শুধু আমাদের সাহস হারানো চলবে না। আমার কথা শুনে সে আস্তে করে মাথা নাড়ল।
তারপর আমরা দুজনে মিলে সেই ছোট ঘরটা পরিষ্কার করতে শুরু করলাম। আমি ঝাড়ু দিলাম, সে পুরনো জিনিসপত্র একপাশে সরিয়ে রাখলো। ধীরে ধীরে ঘরটাকে থাকার মতো করে তুললাম। তখন আমাদের কাছে খুব বেশি জিনিসও ছিল না, শুধু একটা ছোট ব্যাগ আর কয়েকটা কাপড়। তবুও আমরা সেই ঘরটাকে নিজের বাড়ি বলে মেনে নিলাম। সন্ধ্যা হয়ে এলো। ঠিক তখনই বাড়ির কাজের মহিলা চুপি চুপি আমাদের ঘরে এসে বলল, দাদা, আপনাদের জন্য একটু খাবার নিয়ে এসেছি। মালকিন বলেছেন আজ থেকে আপনাদের খাবার আলাদা করে রান্না হবে, কিন্তু আপনাদের দেখে আমার খুব মায়া হচ্ছে, তাই এই খাবারটা নিয়ে এলাম। তার কথা শুনে আমি তাকে ধন্যবাদ দিলাম এবং খাবারটা ভেতরে রেখে দিলাম। খাবার খুব সাধারণ ছিল, কিন্তু তখন সেটাই আমাদের কাছে রাজকীয় ভোজের মতো মনে হচ্ছিল। আমি আর অঞ্জলি একই প্লেটে বসে খেতে লাগলাম। খেতে খেতে দেখলাম অঞ্জলি বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি হেসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে হালকা হেসে বলল, জীবনে এই প্রথম কেউ আমাকে এতটা আপন করে নিল। আমার দেওয়ার মতো কিছুই নেই, তবুও আপনি আমাকে নিজের নাম আর নিজের সঙ্গ দিয়েছেন। তার কথা শুনে আমি বললাম, বদলে আমার কিছুই চাই না, শুধু একটা কথা দাও, জীবনে যতই কষ্ট আসুক না কেন কোনোদিন আমার হাত ছাড়বে না। সে সঙ্গে সঙ্গে নিজের হাত আমার হাতের ওপর রেখে বলল, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সঙ্গ ছাড়ব না। সেই রাতে আমরা দুজনে সেই ছোট ঘরেই কোনো অভিযোগ ছাড়াই ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমাদের দুজনের মনেই একটা স্বপ্ন ছিল, একদিন কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য বদলে দেব। আর যে বাড়িতে আজ আমাদের অপমান করা হচ্ছে, একদিন সেই বাড়ির সবার চোখে নিজেদের সম্মান আর পরিচয় নিজেরাই গড়ে তুলব। এরপর ধীরে ধীরে বাড়ির পরিবেশ আরও খারাপ হতে লাগলো। মা, দিব্যা আর আমার ছোট বোন তিনজনের মনেই অঞ্জলির প্রতি আগেই ঘৃণা ছিল। তাই একদিন তারা মিলে নতুন একটা ষড়যন্ত্র করলো। দুপুরবেলা সবাই ড্রয়িং রুমে বসেছিল। তখন দিব্যা মাকে বলল, মা, একটা কথা বলি, আমরা প্রতি মাসে অকারণে কাজের মহিলার পেছনে এত টাকা খরচ করছি কেন, যখন আমাদের বাড়িতেই একটা বিনা বেতনের কাজের লোক রয়েছে? অঞ্জলি সারাদিন করেই বা কী? গ্রাম থেকে এসেছে, নিশ্চয়ই বাড়ির সব কাজ জানে, ওকে দিয়েই সব কাজ করিয়ে নিন, আমাদের টাকাও বাঁচবে আর ওও শিখে যাবে বড়লোকের বাড়িতে কিভাবে থাকতে হয়। মা তো আগেই অঞ্জলিকে পছন্দ করতেন না, তাই এক মুহূর্ত না ভেবে দিব্যার কথায় রাজি হয়ে গেলেন। পরের দিনই কাজের মহিলাকে কাজ থেকে বের করে দেওয়া হলো আর বাড়ির সমস্ত কাজের দায়িত্ব অঞ্জলির ওপর দিয়ে দেওয়া হলো। আমি তখন কিছুই জানতাম না, কারণ আমি প্রতিদিন সকালে চাকরির খোঁজে বেরিয়ে যেতাম এবং সন্ধ্যায় বাড়ি ফিরতাম। আমার অনুপস্থিতিতে অসহায় অঞ্জলির ওপর ভীষণ অত্যাচার চলত। সে প্রতিদিন সবার আগে ঘুম থেকে উঠত, পুরো বাড়ি ঝাড়ু পোছা করত, তারপর রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা বানাতো, এরপর বাসন মাজতো, কাপড় কাচতো, রান্না করত, বাড়ি পরিষ্কার করত এবং সারাদিন এক মিনিটও বিশ্রাম না নিয়ে কাজ করে যেত। কিন্তু তার পরিশ্রমের প্রশংসা তো দূরের কথা, উল্টো সামান্য ভুল হলেই তাকে বকাঝকা করা হতো। খাবারে লবণ একটু কম হলে বকুনি, চা একটু ঠান্ডা হয়ে গেলে বকুনি, কোনো কাজ 5 মিনিট দেরি হলেই সবাই মিলে তাকে অপমান করত। তবুও অঞ্জলি কখনো কারো সঙ্গে তর্ক করত না। সে চুপচাপ সব সহ্য করত, কারণ তার ভয় ছিল যদি সে কিছু বলে তাহলে আমার আর পরিবারের লোকদের মধ্যে ঝগড়া বেঁধে যাবে। সন্ধ্যায় আমি যখন বাড়ি ফিরতাম, সে সব সময় হাসি মুখে বলতো, সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমিও তার কথায় বিশ্বাস করে নিতাম, কারণ সে কখনো আমার কাছে নিজের ওপর হওয়া অত্যাচারের কথা প্রকাশ করেনি। কয়েকদিন পর আমার পরিশ্রমের ফল মিলল। একদিন আমি খুব খুশি হয়ে বাড়ি ফিরলাম। আমার মুখে হাসি লেগেছিল। বাড়িতে ঢুকেই আনন্দের সঙ্গে সবাইকে ডাকলাম, মা, বাবা, সবাই একটু এদিকে আসুন, আপনাদের সবাইকে একটা ভালো খবর দিতে চাই। আমার ডাক শুনে সবাই ড্রয়িং রুমে চলে এলো। আমি হাসি মুখে বললাম, আমি একটা ছোট প্রাইভেট কোম্পানিতে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পেয়ে গেছি। কোম্পানিটা খুব বড় নয়, কিন্তু কাজ ভালো, আর প্রতি মাসে আমার অনেক বেতনও হবে। আমি ভেবেছিলাম এই খবর শুনে সবাই খুশি হবে, কিন্তু অঞ্জলি ছাড়া আর কারো মুখে আনন্দের ছাপ ছিল না। মা শুধু বললেন, ঠিক আছে, চাকরি পেয়েছো বলে এমন কি বড় কৃতিত্ব করে ফেলেছো। আমার ছোট ভাই হেসে অন্যদিকে তাকিয়ে রইল। দিব্যাও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু অঞ্জলির চোখ আনন্দের জলে ভরে উঠল। সে সবার আগে আমাকে অভিনন্দন জানিয়ে বলল, আমি জানতাম আপনি অবশ্যই চাকরি পাবেন। সেই মুহূর্তে তার হাসি দেখে আমার মন ভরে গেল। তারপর আমার নতুন জীবন শুরু হলো। আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি অফিসে যেতাম এবং সন্ধ্যায় বাড়ি ফিরতাম। আমার মনে হতো এবার ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি অফিসে চলে যাওয়ার পর বাড়িতে অঞ্জলির সঙ্গে কী হতো সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। একদিন সকালে আমার ছুটি ছিল না,
তাই প্রতিদিনের মতো অফিসে চলে গেলাম। সেদিন দিব্যাকেও ব্যাংকে যেতে হতো। সে তার কিছু দামি কাপড় বের করে অঞ্জলির সামনে ছুঁড়ে দিয়ে বলল, শোনো, এগুলো ভালো করে ইস্ত্রি করে দিও, একটা ভাঁজও যেন না থাকে। যদি সামান্য খুঁত থাকে তাহলে কিন্তু ভালো হবে না। সেদিন অঞ্জলির শরীর আগেই খারাপ ছিল, তার হালকা জ্বর ছিল এবং বারবার মাথা ঘুরছিল। তবুও সে কিছু বলল না, কারণ যদি না করতো তাহলে সবাই মিলে তাকে আরও অপমান করত। সে ধীরে ধীরে কাপড়ে ইস্ত্রি করতে লাগলো। হঠাৎ মা জোরে ডাকলেন, অঞ্জলি, এদিকে আয়। সে তাড়াতাড়ি ইস্ত্রিটা সোজা করে রেখে মায়ের কাছে ছুটে গেল। মা তাকে রান্নাঘর থেকে কিছু জিনিস আনতে পাঠালেন। সে দ্রুত কাজ সেরে ফিরে এসে দেখল ইস্ত্রি অনেকক্ষণ একই জায়গায় পড়ে থাকায় দিব্যার স্বামীর পোশাকটা একটু পুড়ে গেছে। এটা দেখে তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই দিব্যাও সেখানে এসে পৌঁছালো। পোশাকটা পুড়ে যেতে দেখে তার রাগ চরমে উঠল। সে কোনো কথা না শুনেই অঞ্জলির গালে জোরে একটা চড় মারল। অঞ্জলি টলতে টলতে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু তাতেও দিব্যার রাগ কমল না। সে রাগের মাথায় গরম ইস্ত্রিটা তুলে অঞ্জলির হাত চেপে ধরে তার হাতের উপর বসিয়ে দিল। গরম ইস্ত্রি ছোঁয়া মাত্র অঞ্জলির মুখ থেকে যন্ত্রণায় এক হৃদয় বিদারক চিৎকার বেরিয়ে এলো। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো এবং তার হাত মুহূর্তের মধ্যে ভয়ঙ্করভাবে পুড়ে গেল। সে যন্ত্রণায় কাঁপতে লাগলো, কিন্তু সেখানে উপস্থিত কারও মন গলল না। চিৎকার শুনে মাও সেখানে এসে পৌঁছালেন। অঞ্জলির মনে হয়েছিল এবার হয়তো মা তাকে বাঁচাবেন, কিন্তু হলো ঠিক তার উল্টো। মা দিব্যাকে বকাঝকা করার বদলে তার পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাবাস, একদম ঠিক কাজ করেছো। আজ যদি ওকে শিক্ষা না দাও কাল মাথায় চড়ে বসবে। এ ধরনের মেয়েদের তাদের জায়গা মনে করিয়ে দিতে হয়। মায়ের এই কথা শুনে অঞ্জলির মন পুরোপুরি ভেঙে গেল। সে নিজের পোড়া হাতটা লুকিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ সে জানতো যদি নিজের পক্ষেও কিছু বলতে যায় তবুও এখানে কেউ তার কথা বিশ্বাস করবে না। সে সব কিছু নীরবে সহ্য করে গেল। সে কখনো আমাকে নিজের ওপর হওয়া অত্যাচারের কথা বলেনি, কারণ সে চাইতো না তার জন্য আমার আর পরিবারের লোকেদের মধ্যে আরও ঝগড়া হোক। আমি প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরলাম। সময় মতো অঞ্জলি হাসি মুখে আমার কাছে এলো। সে আমার হাত থেকে ব্যাগ নিল, আমাকে এক গ্লাস জল এনে দিল, তারপর রান্নাঘর থেকে খাবার এনে আমার সামনে রাখলো। তার মুখে আগের মতোই হাসি ছিল, কিন্তু আজ সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। সে আমার পাশে বসে জিজ্ঞেস করলো, আজ অফিসে আপনার দিনটা কেমন গেল? সব ঠিক ছিল তো? আমিও হেসে বললাম, হ্যাঁ, সব ঠিকই ছিল। হঠাৎ আমার চোখ তার হাতের উপর পড়ল। তার হাতটা ভীষণভাবে পুড়ে গিয়েছিল, সেখানে বড় লাল দাগ হয়ে গিয়েছিল। ওটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে তার হাত নিজের হাতে নিয়ে বললাম, অঞ্জলি, তোমার হাতে কি হয়েছে? এত খারাপভাবে কিভাবে পড়লো? সে এক মুহূর্ত আমার দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে হেসে বলার চেষ্টা করলো, কিছু না, রান্না করতে গিয়ে ভুল করে গরম বাসন হাতে লেগে গেছে, তাই পুড়ে গেছে। আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। আমার স্পষ্ট মনে হচ্ছিল সে আমাকে মিথ্যে বলছে। আমি বললাম, রান্না করতে গিয়ে এভাবে হাত পোড়ে না, আর যদি পুড়েও থাকে তাহলে কোনো ওষুধ লাগাওনি কেন? সে আবারও একই কথা বলল, কিছুই হয়নি, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি। কিন্তু আমার মন কিছুতেই সেটা মানতে চাইছিল না। আমার মনে হচ্ছিল সে নিশ্চয়ই আমার কাছ থেকে কোনো সত্য লুকিয়ে রাখছে। আমি সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বরফ বের করে এনে আস্তে আস্তে তার হাতে লাগাতে লাগলাম। ব্যথায় সে একটু কেঁপে উঠল, তবুও হাসার চেষ্টা করতে থাকলো। আমি তার হাতে মলমও লাগিয়ে বললাম, নিজের একটু যত্ন নিও, তুমি সারাদিন কাজ করো, তোমার কিছু হলে আমার খুব খারাপ লাগবে। সে আমার দিকে তাকিয়ে শুধু বলল, আমার কিছু হবে না, আপনি শুধু নিজের খেয়াল রাখুন। আপনার চাকরিটা তো সবে শুরু হয়েছে, মন দিয়ে কাজ করুন। তার কথা শুনে আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মনে সন্দেহ রয়ে গেল যে সে আমাকে পুরো সত্যি বলছে না। ধীরে ধীরে দিন কেটে যেতে লাগলো। আমি প্রতিদিন সকালে অফিসে যেতাম, সন্ধ্যায় ফিরতাম। অঞ্জলি আগের মতোই বাড়ির সব কাজ করত এবং কখনও তার কষ্ট আমাকে বুঝতে দিত না। একদিন সন্ধ্যাবেলা আমি অফিস থেকে একটু দেরিতে বাড়ি ফিরলাম। ভেতরে ঢুকেই দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে আছে। মা সোফায় বসে আছেন। দিব্যা আর আমার ছোট ভাই আকাশও বাইরে থেকে ফিরেছে। মা তাদের দেখে খুব আদর করে বললেন, আরে আমার সোনারা এসে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়, এসো বসো। আমি এখনই অঞ্জলিকে বলছি তোমাদের জন্য গরম গরম খাবার দিতে। সারাদিন এত পরিশ্রম করো যে। তার কণ্ঠে এত মমতা ছিল যে আমি কয়েক মুহূর্ত শুধু তাকিয়েই রইলাম, কারণ এই সেই মা যিনি অঞ্জলির সঙ্গে সবসময় কাজের লোকের মতো ব্যবহার করতেন।
ঠিক তখনই আমার চোখ আকাশের হাতে থাকা বড় মিষ্টির বাক্সটার দিকে গেল। মা হেসে জিজ্ঞেস করলেন, আরে বাবা, এত মিষ্টি কিসের জন্য? আকাশ আনন্দ করে বলল, মা, আগে সবাইকে মিষ্টি খাওয়াও, তারপর বলছি। মা হেসে তার মুখে একটা মিষ্টি তুলে দিতেই সে বলল, মা, আজ আমার পদোন্নতি হয়েছে। এখন আমি ব্যাংকের চিফ ম্যানেজার হয়েছি আর আমার মাসিক বেতন 80,000 টাকা হয়ে গেছে। একথা শুনে মা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে আকাশকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম আমার ছেলে একদিন অনেক বড় মানুষ হবে। বাবাও হাসছিল। দিব্যা তো আনন্দে আত্মহারা হয়ে বলল, দেখলেন মা, আমি বলেছিলাম না আকাশ খুব তাড়াতাড়ি উন্নতি করবে। পুরো বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেল। ঠিক তখনই মা জোরে ডাকলেন, অঞ্জলি, কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে এসে সবার জন্য মিষ্টি নিয়ে আয়। অঞ্জলি তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তার হাত তখনও পুরোপুরি ভালো হয়নি, তবুও সে কোনো কথা না বলে সবার হাতে মিষ্টি দিতে শুরু করলো। কিন্তু একবারও কেউ তাকে জিজ্ঞেস করলো না সে কেমন আছে বা সারাদিনে কিছু খেয়েছে কিনা। সবাই শুধু আকাশের সাফল্য উদযাপনে ব্যস্ত ছিল। তারপর আকাশ আনন্দের সঙ্গে বলল, মা, আজ বাড়িতে পার্টি হবে। আমার সব বন্ধু আসবে, অফিসের লোকেরাও আসবে। আজ খুব ধুমধাম করে উদযাপন করব। মা সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই হবে বাবা, আজ পুরো বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। তারপর তিনি অঞ্জলির দিকে ফিরে বললেন, শুনলে তো, আজ রাতের সব রান্না তোমাকে একাই করতে হবে। কোনো কিছুর যেন অভাব না থাকে। নানা রকম তরকারি, মিষ্টি, স্ন্যাক্স সব কিছু তৈরি করবে। যদি কোনো কিছুর কমতি থাকে তাহলে কিন্তু ভালো হবে না। অঞ্জলি চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানিয়ে আবার রান্নাঘরে চলে গেল। আমি সব দেখছিলাম। আমার মনে বারবার একটাই প্রশ্ন উঠছিল, এই বাড়ির প্রতিটি আনন্দের বোঝা কেন শুধু অঞ্জলির কাঁধে চাপিয়ে দেওয়া হয়? কিন্তু তখন পরিবেশ নষ্ট করতে চাইনি, তাই আমিও চুপ করে রইলাম। ওদিকে রান্নাঘরে অঞ্জলি একা ঘন্টার পর ঘন্টা রান্না করে চলল। তার পোড়া হাত তখনও পুরোপুরি সেরে ওঠেনি, তবুও সে যন্ত্রণা সহ্য করে সবার জন্য একের পর এক খাবার তৈরি করছিল। কারণ সে জানতো সামান্য ভুল হলেই আবারও সবার রাগের শিকার হতে হবে। হঠাৎ মা আমাকে ডাকলেন এবং বললেন, বাবা, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একটু মেডিকেল স্টোর থেকে আমার ওষুধ নিয়ে এসো। আমি কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে রাজি হলাম এবং ওষুধ আনতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমারও একটুও ধারণা ছিল না আমি বেরিয়ে যেতেই অঞ্জলির সঙ্গে আবারও খারাপ কিছু ঘটতে চলেছে। এদিকে সকাল থেকেই বাড়িতে পার্টির প্রস্তুতি চলছিল আর অঞ্জলি একাই পুরো বাড়ির সব কাজ সামলাচ্ছিল। সে সকাল থেকে এক টুকরো খাবারও মুখে দেয়নি। প্রথমে পুরো বাড়ি পরিষ্কার করলো, তারপর সবার জন্য নাস্তা বানালো, তারপর দুপুরের রান্না, তারপর সন্ধ্যার পার্টির প্রস্তুতি। ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকার কারণে তার শরীর একেবারে ভেঙে পড়ছিল। বারবার তার মাথা ঘুরছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল, তবুও কোনোভাবেই নিজেকে সামলে কাজ করে যাচ্ছিল। ঠিক তখনই সে টলমল করে প্রায় পড়ে যাচ্ছিল। এমন সময় মা তাকে দেখে ফেললেন। মা সঙ্গে সঙ্গে দিব্যার কাছে গিয়ে আস্তে করে বললেন, দেখো, ও সকাল থেকে কিছুই খায়নি। যদি এখন অতিথিদের সামনে অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে আমাদের মান সম্মান নষ্ট হবে। যা, বেঁচে থাকা খাবার থেকে একটু দিয়ে আয়, যাতে অন্তত কাজ করার মতো শক্তি থাকে। মায়ের চিন্তা অঞ্জলির স্বাস্থ্যের জন্য ছিল না, ছিল শুধু নিজের সম্মান রক্ষার জন্য। দিব্যা রাগী চোখে অঞ্জলির দিকে তাকালো, তারপর রান্নাঘর থেকে একটু বেঁচে থাকা তরকারি একটি প্লেটে তুলে তার সামনে রেখে বলল, এই নে, এটা খেয়ে নে, বেশি আধিক্যতা দেখাবি না। অঞ্জলি কোনো কথা না বলে প্লেটটা তুলে নিল, কারণ তার সত্যিই খুব ক্ষুধা লেগেছিল। ঠিক সেই সময় দিব্যার ব্যাংকের এক সহকর্মী বান্ধবী বাড়িতে এলো। ঘরে ঢুকে সে দেখল অঞ্জলি রান্নাঘরে এক কোণে বসে বেঁচে থাকা খাবার খাচ্ছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে দিব্যা, এ কে? আমি তো আগে কখনো ওকে দেখিনি। দিব্যা এক মুহূর্ত না ভেবে হেসে বলল, ও আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে। আগের কাজের মেয়ে নিজের গ্রামে চলে গেছে, তাই কয়েকদিনের জন্য ওকে কাজে রেখেছি। তার কথা শুনে তার বান্ধবী শুধু বলল, ও আচ্ছা। তারপর কিছুক্ষণ অন্যদের সঙ্গে গল্প করে চলে গেল। অঞ্জলি সব কথা শুনল, কিন্তু আগের মতোই চুপ করে রইল। তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই আমি ওষুধ নিয়ে বাড়ি ফিরে এলাম। ভেতরে ঢুকেই ভাবলাম আগে রান্নাঘরে গিয়ে দেখি অঞ্জলি খেয়েছে কিনা। আমি রান্নাঘরে ঢুকতেই সামনে যে দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার স্ত্রী রান্নাঘরের এক কোণে বসে বেঁচে থাকা খাবার খাচ্ছে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে আর তার মুখে অপমানের ছাপ স্পষ্ট। আমার বুক ভেঙে গেল। আমি সঙ্গে সঙ্গে তার হাত থেকে প্লেটটা সরিয়ে দিলাম। তার হাত ধরে তাকে নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে গেলাম।
যেখানে সব অতিথি বসেছিলেন। আমি রাগে উচ্চস্বরে বললাম, মা, এসব কি হচ্ছে? এ আমার স্ত্রী, এই বাড়ির বউ, কোনো কাজের মেয়ে নয়। আপনারা ওর এই অবস্থা কিভাবে করলেন? আমার কথা শুনে সব অতিথি আমাদের দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই দিব্যার সেই বান্ধবী অবাক হয়ে বলল, কিন্তু দিব্যা, তুমি তো একটু আগেই বললে ও তোমাদের বাড়ির কাজের মেয়ে, আর কার্তিক বলছে ও তার স্ত্রী। আসল সত্যিটা কি? পুরো ঘরে নীরবতা নেমে এলো। কারো কাছে কোনো উত্তর ছিল না। আমি সবার সামনে বললাম, হ্যাঁ, এ আমার স্ত্রী। আমি নিজের ইচ্ছায় ওকে বিয়ে করেছি। ও গরিব হতে পারে, কিন্তু ওর আত্মসম্মান কারো চেয়ে কম নয়। আর আজ ওর সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তার জন্য আমি লজ্জিত। আমার কথা শুনে মা রাগে আমার সামনে এসে দাঁড়ালেন এবং দাঁতে দাঁত চেপে বললেন, তুমি সবার সামনে কী নাটক করছো? আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছ। চুপচাপ তোমার স্ত্রীকে নিয়ে ঘরে যাও। আমি তার চোখে চোখ রেখে বললাম, না মা, আর নয়, এবার অনেক হয়েছে। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি না, বরং আমরা দুজনে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা বলে আমি অঞ্জলিকে নিয়ে আমাদের ঘরে চলে গেলাম। ঘরে পৌঁছে আমি তার হাত ধরে বললাম, তোমাকে আর একদিনও এখানে থাকতে হবে না। সকাল হতেই আমরা এই বাড়ি চিরদিনের জন্য ছেড়ে চলে যাব। সে আমাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। সেই রাত আমরা কোনো রকমে কাটালাম। কিন্তু সকাল হতেই অফিস থেকে জরুরি ফোন এলো। আমাকে সঙ্গে সঙ্গে যেতে হলো। আমি অঞ্জলিকে বললাম, যে পরিস্থিতিই হোক তুমি ঘর থেকে বেরোবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব, তারপর আমরা এখান থেকে চলে যাব। সে মাথা নেড়ে সম্মতি দিল, আর আমি অফিসে চলে গেলাম। কিন্তু আমার বেরিয়ে যাওয়ার পরই মা আর দিব্যা আবার তার ঘরে গেল। তারা জোর করে তাকে বাইরে ডেকে এনে বাড়ির কাজ করতে বলল। অঞ্জলি না করায় দুজনেই তার সঙ্গে ঝগড়া শুরু করলো। একসময় ঝগড়া এতটাই বেড়ে গেল যে সিঁড়ির কাছে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। হঠাৎ অঞ্জলির ভারসাম্য নষ্ট হয়ে গেল। সে সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। তার মাথা সিঁড়িতে জোরে আঘাত করল। হাত পাও ছড়ে গেল। ব্যথায় তার মুখ থেকে হৃদয় বিদারক চিৎকার বেরিয়ে এলো, কিন্তু কেউ তাকে তুলে দাঁড় করানোরও চেষ্টা করলো না। সন্ধ্যায় আমি অফিস থেকে বাড়ি ফিরলাম। ঘরে ঢুকে দেখলাম অঞ্জলি সিঁড়ির নিচে বসে কাঁদছে। তার মাথা থেকে সামান্য রক্ত বেরোচ্ছে এবং মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আমি দৌড়ে তার কাছে গেলাম। তাকে সামলে নিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, এ কি হয়েছে? তোমার সঙ্গে এটা কে করেছে? সে আগের মতোই মিথ্যে বলল, না, কিছু না, আমার পা পিছলে পড়ে গেছি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, না অঞ্জলি, আমাকে মিথ্যে বলো না, আমি তোমাকে চিনি। ঠিক তখনই আমার চোখ ওপরে দাঁড়িয়ে থাকা মা আর দিব্যার দিকে গেল। তাদের মুখের ভাব দেখেই আমি সব বুঝে গেলাম। আমি রাগে তাদের সামনে গিয়ে বললাম, মা, আপনারা এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন? ও গরিব বলে কি ওর সঙ্গে পশুর মতো ব্যবহার করবেন? মানুষ তো পশুর সঙ্গেও এত অত্যাচার করে না যতটা আপনারা আমার স্ত্রীর সঙ্গে করছেন। আপনারা ওকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছেন। কিন্তু মা আর দিব্যা দুজনেই চুপ করে রইলেন। আমি এক মুহূর্ত সেখানে থাকা ঠিক মনে করলাম না। আমি সঙ্গে সঙ্গে অঞ্জলিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তার মাথায় ব্যান্ডেজ করলেন, ওষুধ দিলেন এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন। সেখান থেকে ফিরে আমি অঞ্জলিকে বললাম, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা আর 1 মিনিটও এখানে থাকবো না। সে কোনো কথা না বলে নিজের ছোট ব্যাগটা তুলে নিল। আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছিলাম। ঠিক তখন গেটের সামনে মা আর আমার ছোট ভাই আকাশ এসে দাঁড়ালো। মা রাগে বললেন, যদি এই বাড়ি ছেড়ে যাচ্ছ তাহলে চিরদিনের জন্য চলে যাও, আর মনে রেখো, আজ থেকে এই বাড়ির কোনো জিনিসের ওপর তোমার আর কোনো অধিকার থাকবে না। আমাদের সম্পত্তি থেকে 1 পয়সাও পাবে না। তার কথা শুনে আমার কষ্ট হলো ঠিকই, কিন্তু আমি নির্ভয়ে উত্তর দিলাম, আপনাদের সম্পত্তি আমার দরকার নেই। আমার নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস আছে। আর এই বাড়ির কথা যদি বলেন, তাহলে আজকের পর আমি আর কোনোদিন ফিরেও তাকাবো না। এই কথা বলে আমি শক্ত করে অঞ্জলির হাত ধরলাম এবং একবারও পেছনে না তাকিয়ে চিরদিনের জন্য সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। কারণ এখন আমার কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল আমার আত্মসম্মান এবং আমার স্ত্রীর সম্মান। অঞ্জলি আমার হাত শক্ত করে ধরে হেসে বলল, আপনি একদম চিন্তা করবেন না। আমার বড় বাড়ি নেই ঠিকই, কিন্তু আমার মায়ের একটা ছোট্ট বাড়ি আছে। আমরা দুজনে সেখানে গিয়ে থাকব। বাড়িটা কাঁচা, দেওয়ালগুলোও পুরনো, আর ছাদও অনেক জায়গায় ভাঙা, কিন্তু সেখানে আমাদের কেউ অপমান করবে না। আমরা দুজনে পরিশ্রম করব এবং নতুন জীবন শুরু করব। তার কথা শুনে আমার মনে আবারও একটু আশা জেগে উঠল। আমি বললাম, আমার প্রাসাদ দরকার নেই, শুধু তোমার সঙ্গটাই চাই। তারপর আমরা সেখানে পৌঁছে গেলাম। বাড়িটা সত্যিই খুব ছোট ছিল। দরজাটাও ছিল পুরনো, দেওয়ালে জায়গায় জায়গায় ফাটল ছিল, আর অনেক দিন বন্ধ থাকার কারণে চারিদিকে ধুলো জমেছিল। কিন্তু অঞ্জলি ভেতরে পা রেখেই বলল,
এটাই আমাদের বাড়ি, দেখবেন একদিন এটাকে খুব সুন্দর করে তুলব। সে এক মুহূর্ত দেরি না করে ঝাড়ু হাতে তুলে নিয়ে পুরো বাড়ি পরিষ্কার করতে শুরু করলো। আমিও তাকে সাহায্য করলাম। আমরা দুজনে মিলে পুরনো ভাঙা জিনিসপত্র এক পাশে সরিয়ে রাখলাম, মেঝে পরিষ্কার করলাম এবং বাড়িটাকে থাকার উপযোগী করে তুললাম। আমার কাছে যতটুকু টাকা ছিল তা নিয়ে আমি বাজারে গেলাম এবং আটা, ডাল, চাল, তেল ও কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এলাম। সন্ধ্যায় অঞ্জলি প্রথমবার সেই ছোট্ট বাড়ির রান্নাঘরে রান্না করলো। আমরা দুজনে মাটিতে বসে একই থালায় খেতে থাকলাম। তখন আমাদের কাছে ভালো আসবাবপত্রও ছিল না, কোনো বিশেষ সুবিধাও ছিল না। তবুও আমাদের দুজনের মুখে শান্তির হাসি ছিল, কারণ এখন আর কেউ আমাদের অপমান করতো না। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় ছাদ দিয়ে বাতাস ঢুকছিল, কোথাও কোথাও জল পড়ার দাগও স্পষ্ট দেখা যাচ্ছিল। তবুও অঞ্জলি হেসে বলল, আমার তো এই বাড়িটা কোনো প্রাসাদের চেয়ে কম মনে হচ্ছে না, কারণ এখানে আমরা নিজেদের ইচ্ছা মতো থাকতে পারি। তার কথা শুনে আমি তার হাত ধরে বললাম, আমি কথা দিচ্ছি একদিন তোমাকে এর থেকেও ভালো একটা বাড়ি দেব, যেখানে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। পরের দিন সকালে অঞ্জলি প্রতিদিনের মতো ভোরে উঠে পড়ল। সে বাড়ির উঠোনে জল ছিটিয়ে দিল, তারপর চা বানিয়ে আমাকে ডেকে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আপনাকে তো অফিসেও যেতে হবে। আমিও তৈরি হয়ে নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সারা পথ শুধু এটাই ভাবছিলাম, এবার ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনে হয় ভাগ্য এখনও আমাদের আরও পরীক্ষা নিতে চেয়েছিল। আমি প্রতিদিনের মতো সময় মতো অফিসে পৌঁছলাম, কিন্তু সেদিন অফিসের পরিবেশ একেবারেই অন্যরকম ছিল। সব কর্মচারী এক জায়গায় জড়ো হয়ে নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলছিল। সবার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর কোম্পানির মালিক বাইরে এসে আমাদের সবাইকে মিটিংয়ের জন্য ডাকলেন। আমরা সবাই হলঘরে গিয়ে দাঁড়ালাম। মালিকের মুখ খুবই বিষণ্ণ ছিল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, বন্ধুরা, খুব দুঃখের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে হচ্ছে। গত কয়েক মাস ধরে আমাদের কোম্পানির টানা লোকসানে চলছে। কাজ অনেক কমে গেছে আর খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। আমরা কোম্পানিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন বাধ্য হয়ে আমাদের কয়েকজন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করতে হচ্ছে। তার কথা শুনে পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই ভয়ে অপেক্ষা করতে লাগলো কার নাম ঘোষণা করা হবে। তিনি একে একে কয়েকটি নাম পড়তে শুরু করলেন। হঠাৎ নিজের নাম শুনে আমার যেন বিশ্বাসই হচ্ছিল না। আমি কয়েক মুহূর্ত সম্পূর্ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কোনোদিন নিজের কাজে অবহেলা করিনি। সব সময় সময় মতো অফিসে আসতাম এবং সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করতাম। তবুও কোম্পানির আর্থিক সমস্যার কারণে আমার চাকরি চলে গেল। মালিক আমার কাছে এসে বললেন, কার্তিক, তোমার কাজ নিয়ে আমাদের কখনো কোনো অভিযোগ ছিল না, কিন্তু পরিস্থিতি এমন যে আমরা বাধ্য। ভবিষ্যতে যদি কোম্পানির অবস্থা ভালো হয় তাহলে সবার আগে তোমাকেই আবার কাজে ডাকা হবে। তিনি আমাকে শেষ মাসের বেতন এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিলেন। আমি ভারাক্রান্ত মন নিয়ে তাকে ধন্যবাদ জানালাম এবং নিজের সামান্য জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। অফিসের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, এবার সংসার কিভাবে চলবে, অঞ্জলিকে কি বলবো। এত কষ্টের পর সে আবার একটু হাসতে শুরু করেছিল। যদি সে জানতে পারে আমার চাকরিটাও চলে গেছে তাহলে ও কতটা কষ্ট পাবে। আমি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পথে যেতে যেতে প্রতিটি দোকানের দিকে চোখ পড়ছিল, যেখানে মানুষ তাদের পরিবারের জন্য জিনিসপত্র কিনছিল। আর আমি ভাবছিলাম, এখন আমাদের বাড়ির রেশন কিভাবে আসবে, মুদি দোকানের ধার কিভাবে শোধ করব, আগামী দিনগুলো কিভাবে কাটবে। কিন্তু পরক্ষণেই অঞ্জলির সেই কথাটা মনে পড়ল, আমরা দুজনে একসঙ্গে থাকলে কোনো সমস্যাই বড় নয়। সেই কথাটাই আমাকে আবার একটু সাহস দিল। আমি চোখের জল সামলে মনে মনে সিদ্ধান্ত নিলাম, যত বড়ই বিপদ আসুক আমি হার মানব না। আবার চাকরি খুঁজব, দিন রাত পরিশ্রম করব, কিন্তু অঞ্জলির চোখে আর কখনো জল আসতে দেব না। এই ভাবনা নিয়েই ভারী পায়ে আমাদের ছোট্ট বাড়ির দিকে এগিয়ে চললাম। আমি জানতাম সেখানে কেউ আমার জন্য অপেক্ষা করছে, আর আমাকে দেখেই আগের মতো হাসি মুখে জিজ্ঞেস করবে, আজ আপনার দিনটা কেমন গেল। ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি পৌঁছালাম। দরজা খুলতেই অঞ্জলি সবসময়ের মতো হাসি মুখে আমার কাছে এলো, কিন্তু আমার মুখের বিষণ্ণতা দেখেই সে বুঝে গেল নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সে আস্তে করে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আমি তার সামনে বসে পুরো ঘটনাটা খুলে বললাম। কোম্পানির অবস্থা খুব খারাপ ছিল, তাই আমাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। আমার কথা শুনে সে কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর আমার হাত ধরে মৃদু হেসে বলল, আপনি একদম চিন্তা করবেন না। ঈশ্বর যখন একটা পথ বন্ধ করেন তখন আরেকটা পথও খুলে দেন। আমরা তো একসঙ্গেই আছি, তাই না?
তাহলে ভয় কিসের? আমি জানি আপনি খুব পরিশ্রমী, খুব তাড়াতাড়ি আরেকটা চাকরি পেয়ে যাবেন। তার কথাগুলো আমার ভেঙে পড়া মনকে আবার শক্ত করে তুলল। বাড়িতে সামান্য কিছু রেশন ছিল, আর আমার কাছেও কিছু টাকা বাকি ছিল। তাই আমরা ঠিক করলাম নতুন চাকরি না পাওয়া পর্যন্ত কোনোভাবে সংসার চালিয়ে নেব। ধীরে ধীরে কয়েকটা দিন কেটে গেল। খরচ বাড়ছিল, কিন্তু আয়ের কোনো পথ ছিল না। তখন অঞ্জলি একটা উপায় বের করলো। ছোটবেলা থেকে সে সেলাইয়ের কাজ জানতো। সে পাড়ার মহিলাদের কাপড় সেলাই করা শুরু করলো। প্রথমে একজন দুজন এলেন, তারপর ধীরে ধীরে তার সেলাইয়ের সুনাম পুরো পাড়ায় ছড়িয়ে পড়ল। এখন প্রতিদিন কেউ না কেউ কাপড় নিয়ে আসতে লাগলো। সেই সামান্য আয় দিয়েই কোনোভাবে সংসার চলতে লাগলো। অন্যদিকে আমিও প্রতিদিন ভোরে বেরিয়ে পড়তাম এবং শহরের বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতাম। অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, অনেক জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হলো। তবুও আমি সাহস হারাইনি। অবশেষে অনেক দিনের পরিশ্রমের পর একটি ছোট কাপড়ের কারখানায় ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি পেলাম। আমার মাসিক বেতন ছিল মাত্র 15,000 টাকা, কিন্তু তখন আমার কাছে সেটাই ছিল বিশাল প্রাপ্তি। আমার কাজ ছিল কম্পিউটারে প্রতিদিনের রেকর্ড আপডেট করা, নতুন অর্ডারের তথ্য নথিভুক্ত করা, মাল আসা যাওয়ার হিসাব রাখা, স্টকের রেকর্ড সংরক্ষণ করা, বিল এন্ট্রি করা এবং অফিসের অন্যান্য প্রয়োজনীয় কম্পিউটারের কাজ সামলানো। চাকরিটা ছোট হলেও সততার সঙ্গে কাজ করার একটা সুযোগ পেয়েছিলাম। আমার মনে হলো এবার ধীরে ধীরে আমাদের জীবন আবার গুছিয়ে উঠবে। এবার আমাদের প্রতিদিনের জীবন একটা নিয়মে বাঁধা পড়ে গেল। আমি ভোরে উঠে পড়তাম, অঞ্জলি আমার জন্য চা আর সাধারণ নাস্তা বানিয়ে দিত। আমি কারখানায় চলে যেতাম, আর সে বাড়িতে বসে সেলাইয়ের কাজ করত। সন্ধ্যায় আমি ফিরে এলে আমরা দুজনে বসে সারাদিনের গল্প করতাম এবং ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। একদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে দেখি অঞ্জলি মেঝেতে বসে আছে। তার সামনে অনেকগুলো বই খোলা। তার হাতে একটা মোটা বই, যার নাম ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা, ইন্ডিয়ান পলিটি। পাশেই ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সাধারণ জ্ঞানসহ আরও অনেক বই রাখা। আমি অবাক হয়ে তার পাশে বসে হেসে জিজ্ঞেস করলাম, অঞ্জলি, এগুলো কেমন বই? তুমি কি পড়ছো? আমার কথা শুনে সে ধীরে বইটা বন্ধ করলো। কিছুক্ষণ চুপ করে বসে রইল। মনে হচ্ছিল সে ভাবছে সব বলবে কিনা। তারপর নিচু স্বরে বলল, আমি অনেক কষ্ট করে দ্বাদশ শ্রেণীর পর গ্র্যাজুয়েশন শেষ করেছিলাম। আমার সবসময়ের স্বপ্ন ছিল ইউপিএসসির প্রস্তুতি নিয়ে একদিন আইএএস অফিসার হব, তারপর কালেক্টর হিসেবে কাজ করব। কিন্তু আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মা দুবেলা খাবার জোগাড় করতে দিনরাত পরিশ্রম করতেন। আমার কোচিং করার মতো টাকাও ছিল না। দামি বই কেনা তো অনেক দূরের কথা। তাই বাধ্য হয়ে আমাকে স্বপ্নটা মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল এবং মায়ের সঙ্গে কাজ শুরু করতে হয়েছিল। কিন্তু সত্যি বলছি, আজও সেই স্বপ্নটা আমার হৃদয়ে বেঁচে আছে। আজও আমি পড়তে চাই, আজও আমি নিজের যোগ্যতায় একদিন কালেক্টর হতে চাই। তার কথা শুনে আমি অনেকক্ষণ শুধু তার দিকেই তাকিয়ে রইলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে যাকে আমার পরিবারের লোকেরা অশিক্ষিত, গেঁয়ো আর গরিব বলে অপমান করত, সেই মেয়েটাই এত শিক্ষিত, এত বুদ্ধিমতী এবং এত বড় স্বপ্ন দেখার সাহস রাখে। এক মুহূর্তে যেন সব কিছু বদলে গেল। অঞ্জলি আমার দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন, এতদিন আপনাকে এই কথাটা বলিনি। আমি আপনাকে ঠকাতে চাইনি, কিন্তু কখনো সুযোগই পাইনি নিজের সম্পর্কে সব বলতে। আমি সঙ্গে সঙ্গে তার হাত ধরে হেসে বললাম, ক্ষমা চাইছো কেন অঞ্জলি? আজ তো তোমার জন্য আমার গর্ব আরও বেড়ে গেছে। এত বড় স্বপ্ন দেখেও তুমি এত কঠিন পরিস্থিতির মধ্যেও সেই স্বপ্নটাকে মরতে দাওনি। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তোমার স্বপ্ন কালেক্টর হওয়া হয়, তাহলে আজ থেকে সেটা শুধু তোমার নয়, আমাদের দুজনের স্বপ্ন। আমরা একসঙ্গে সেই স্বপ্ন পূরণ করব। আমার কথা শুনে তার চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, কিন্তু এই পথটা খুব কঠিন। এর জন্য বছরের পর বছর পরিশ্রম করতে হয়। প্রথমে ইউপিএসসির প্রস্তুতি নিতে হয়, দেশ বিদেশের প্রতিদিনের খবর জানতে হয়, রোজ সংবাদপত্র পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে হয়, উত্তর লেখার অনুশীলন করতে হয়, তারপর প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মেন পরীক্ষা, তারপর ইন্টারভিউ। সব কিছু ভালোভাবে পাস করে ভালো র্যাঙ্ক পেলে তবেই আইএএস সার্ভিস পাওয়া যায়। তারপর সুযোগ এলে কালেক্টর হওয়া যায়। আমি তার প্রতিটি কথা মন দিয়ে শুনছিলাম। তারপর এক মুহূর্ত না ভেবে বললাম, পথ যত কঠিনই হোক, যদি লক্ষ্য সত্যি হয়, তাহলে মানুষ একদিন না একদিন সেখানে পৌঁছবেই। আমি খুব বেশি রোজগার করি না, কিন্তু যতটুকু উপার্জন করব তার প্রথম অংশটাই তোমার পড়াশোনার জন্য খরচ করব। প্রয়োজনে ওভারটাইম করব, দরকার হলে দ্বিতীয় চাকরিও করব, কিন্তু তোমার স্বপ্ন কোনোদিনও ভেঙে যেতে দেব না। সেদিন অনেক বছর পর আমি আবার তার চোখে সেই আলো দেখতে পেলাম, যা হয়তো
দারিদ্র্য অনেক আগেই কেড়ে নিয়েছিল। সে আবেগে আমার হাত দুটো ধরে বলল, আমার সবসময় মনে হতো আমার স্বপ্নগুলো মায়ের সঙ্গেই শেষ হয়ে গেছে, কিন্তু আজ আপনি আমাকে আবার বাঁচার একটা কারণ দিলেন। এবার আমি প্রাণপণ পরিশ্রম করব। একদিন আপনাকে আপনার সিদ্ধান্তের জন্য গর্বিত করব। আমি হেসে বললাম, আমি তো আজও তোমার জন্য গর্বিত। আর যেদিন তুমি কালেক্টর হবে সেদিন পুরো পৃথিবী বুঝবে মানুষের পরিচয় তার টাকা বা বাড়ি দিয়ে নয়, তার পরিশ্রম, সাহস আর স্বপ্ন দিয়ে হয়। সেই রাতে আমাদের ছোট্ট কাঁচা বাড়িতে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিল। ঘরে শুধু একটা ছোট্ট কেরোসিনের লণ্ঠন জ্বলছিল, কিন্তু সেই ক্ষীণ আলোতেও আমাদের ভবিষ্যৎ যেন স্পষ্ট দেখা যাচ্ছিল। কারণ আমাদের কাছে অর্থ ছিল না, কিন্তু আশা ছিল। আর অনেক সময় জীবন বদলে দেওয়ার জন্য আশাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। পরের দিনই আমি আমার প্রথম বেতন আর সামান্য সঞ্চয় একত্র করে অঞ্জলির জন্য ইউপিএসসি পরীক্ষার সব প্রয়োজনীয় বই কিনে আনলাম। যখন বড় বড় বইয়ের বাক্সগুলো বাড়িতে পৌঁছালো, অঞ্জলি অনেকক্ষণ সেগুলোর দিকে চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে আনন্দের অশ্রু। সে আস্তে করে একটি বই বুকে জড়িয়ে ধরে বলল, আমি কখনো ভাবিনি আবার কোনো দিন আমার স্বপ্নের পথে হাঁটা শুরু করতে পারবো। আমি হেসে বললাম, এবার আর পেছনে ফিরে তাকিও না, এখন শুধু লক্ষ্যটার দিকেই তাকিয়ে এগিয়ে চলো। সেই দিনই সে একটা খাতা বের করে নিজের পুরো পড়ার সময়সূচি তৈরি করলো। সে ঠিক করলো প্রতিদিন ভোর 4টায় উঠবে। প্রথমে 2 ঘন্টা পড়াশোনা করবে, তারপর বাড়ির কাজ আর সেলাইয়ের কাজ করবে, তারপর আবার পড়তে বসবে। সন্ধ্যায় আমি অফিস থেকে ফিরলে আমরা একসঙ্গে বসে সারাদিনের পড়া নিয়ে আলোচনা করব। সে জানতো মজবুত ভিত্তি ছাড়া বড় ইমারত তৈরি হয় না। প্রতিটি অধ্যায় পড়ার পর সে নিজের হাতের নোট তৈরি করত, গুরুত্বপূর্ণ বিষয় আলাদা খাতায় লিখে রাখত, প্রতিদিন আগের পড়াগুলোও পুনরাবৃত্তি করত। এর পাশাপাশি সে প্রতিদিন সংবাদপত্র পড়া শুরু করলো, দেশ বিদেশের খবর পড়ত, গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর নোট বানাতো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা একটি ফাইল তৈরি করলো। ধীরে ধীরে সে ভারতীয় সংবিধান, আধুনিক ভারতের ইতিহাস, ভারতীয় অর্থনীতি, ভূগোল, সাধারণ বিজ্ঞান এবং সমসাময়িক ঘটনাবলী নিয়মিত পড়তে শুরু করলো। প্রতিদিন সংবাদপত্র পড়ে গুরুত্বপূর্ণ খবরের নোট তৈরি করত এবং নিজের কারেন্ট অ্যাফেয়ার্সের ফাইল আরও সমৃদ্ধ করে তুলতে লাগলো। আমি প্রতিদিন কারখানায় কাজ করতাম, আর ফেরার সময় অঞ্জলির জন্য কখনো নতুন খাতা, কখনো কলম, আবার কখনো নতুন কোনো বই নিয়ে আসতাম। কারণ আমি জানতাম এটা কোনো খরচ নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্য করা বিনিয়োগ। অনেক সময় এমনও হতো যে সংসার চালানোই কঠিন হয়ে পড়তো, তবুও আমরা কোনো দিন তার পড়াশোনা বন্ধ হতে দিইনি। মাসের পর মাস কঠোর পরিশ্রমের পর যখন তার প্রস্তুতি সম্পূর্ণ হলো, তখন সে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ করলো। যেদিন সে ফর্মটি জমা দিল, সেদিন তার হাত হালকা হালকা কাঁপছিল। সে ঈশ্বরের সামনে হাত জোড় করে শুধু বলল, আমার পরিশ্রমের ফল যেন অবশ্যই পাই। কয়েক মাস পর তার প্রথম পরীক্ষা হলো, যাকে প্রিলিমস বলা হয়। পরীক্ষার দিন আমি তাকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিলাম। আমি হেসে বললাম, ভয় পেও না, তুমি যতটা পরিশ্রম করেছো তার ফল অবশ্যই পাবে। সে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিল। তারপর শুরু হলো ফলাফলের অপেক্ষা। যেদিন প্রিলিমসের ফল প্রকাশ হলো, আমাদের দুজনেরই হৃদস্পন্দন যেন বেড়ে গিয়েছিল। সে কাঁপা হাতে ওয়েবসাইট খুলল। নিজের রোল নম্বর দেখা মাত্রই তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেদিন আমাদের আনন্দের সীমা ছিল না, তবে আমরা জানতাম আসল চ্যালেঞ্জ এখনও বাকি। এরপর প্রায় 3 মাস ধরে সে শুধু মেন্স পরীক্ষার প্রস্তুতি নিল। এখন সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা উত্তর লেখার অনুশীলন করত, সময় ধরে প্রশ্নের উত্তর লিখত, পুরনো প্রশ্নপত্র সমাধান করত, নিজের ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করত। অবশেষে মেন্স পরীক্ষার দিনও এসে গেল। সে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে সবগুলো পেপার দিল। তারপর আবার কয়েক মাস ফলাফলের অপেক্ষা। যখন মেন্সের ফল প্রকাশ হলো, সেখানেও তার নাম ছিল। এবার শুধু শেষ ধাপ, ইন্টারভিউ বাকি। ইন্টারভিউর প্রস্তুতির সময় সে দেশের রাজনীতি, প্রশাসন, সমাজ, অর্থনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করত। আমিও যতটা পারতাম তাকে সাহায্য করতাম। অবশেষে ইন্টারভিউর দিনও চলে এলো। বোর্ডের সদস্যরা তার পড়াশোনা, জীবনের সংগ্রাম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রশাসনিক চিন্তাভাবনা এবং সমাজ সংক্রান্ত নানা প্রশ্ন করলেন। সে কোনো ভয় না পেয়ে আত্মবিশ্বাস ও সরলতার সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিল। কিছুদিন পর চূড়ান্ত ফল প্রকাশিত হলো। সেদিন সকাল থেকেই আমরা দুজন খুবই উদ্বিগ্ন ছিলাম। ফল বের হতেই সে কাঁপা হাতে নিজের রোল নম্বর খুঁজতে লাগলো। পরের মুহূর্তেই আনন্দে চিৎকার করে উঠল, কার্তিক, আমার নাম এসেছে, আমি আইএএস হয়েছি।
তার কথা শুনে আমার চোখেও জল এসে গেল। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সেদিন মনে হচ্ছিল আমাদের বছরের পর বছরের পরিশ্রম এক মুহূর্তেই সার্থক হয়ে গেল। এরপর তার প্রশিক্ষণ শুরু হলো। তাকে উত্তরাখণ্ডের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমিতে পাঠানো হলো। সেখানে সে প্রশাসন, আইন, সরকারি ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা, পুলিশ প্রশাসন, উন্নয়নমূলক প্রকল্প, সরকারি নথিপত্রের কাজ, সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং একজন দায়িত্বশীল কর্মকর্তার সব কর্তব্য শিখল। মাঝে মাঝে তাকে বিভিন্ন জেলায়ও প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। সেখানে অভিজ্ঞ কর্মকর্তাদের সঙ্গে কাজ করে সে শিখল কিভাবে একটি জেলার প্রশাসন পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তার আইএএস কর্মকর্তা হিসেবে নিয়োগ হলো। কিছুদিন বিভিন্ন প্রশাসনিক পদে কাজ করে অভিজ্ঞতা অর্জনের পর একদিন সরকার তাকে একটি জেলার জেলাশাসক হিসেবে নিয়োগ দিল। যেদিন সে প্রথমবার কালেক্টরের দপ্তরে প্রবেশ করলো, তার চোখে আনন্দের জল ছিল। হয়তো সেদিন তার মায়ের কথা মনে পড়ছিল, যিনি দারিদ্র্যের মধ্যেও তাকে পড়াশোনা করিয়েছিলেন এবং নিজের অপূর্ণ স্বপ্নের মাঝেও মেয়ের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন। আমারও সেদিন মনে হচ্ছিল যেন আমার জীবনের সবচেয়ে বড় জয় অর্জিত হয়েছে। কিছুদিন পর তার প্রশিক্ষণ ও প্রাথমিক দায়িত্ব শেষ হলো। আমি তাকে নিতে গেলাম। আমাকে দেখেই সে কোনো কথা না বলে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আজও বিশ্বাস করতে পারছি না যে মেয়ের কোনোদিন দুবেলা খাবার জোটানোও কঠিন ছিল, সেই মেয়েই আজ একটি জেলার কালেক্টর হয়ে গেছে। আমি হেসে বললাম, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। সে আমার দিকে তাকিয়ে বলল, না কার্তিক, এটা শুধু আমার স্বপ্ন ছিল না। সেদিন যদি তুমি আমার হাত না ধরতে, যদি আমার ওপর বিশ্বাস না রাখতে, যদি আমার জন্য দিনরাত পরিশ্রম না করতে, তাহলে আমি কোনোদিনও এত দূর পৌঁছাতে পারতাম না। এটা আমাদের দুজনেরই জয়। কিছুদিন পর সরকার তার থাকার জন্য একটি বড় সরকারি বাংলো দিল। আমরা প্রথমবার সেই বাংলোর ভেতরে ঢুকে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। আমাদের সেই ছোট্ট কাঁচা বাড়িটার কথা মনে পড়ে গেল, যেখানে ছাদ চুঁইয়ে জল পড়ত, যেখানে আমরা এক থালায় বসে খেয়েছিলাম, যেখানে অন্ধকারে লণ্ঠনের আলোয় ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম। আজ ঈশ্বর সেই স্বপ্নগুলোকেই বাস্তবে পরিণত করেছেন। পরের দিনই সংবাদপত্রের প্রথম পাতায় অঞ্জলির বড় একটি ছবি ছাপা হলো। নিচে লেখা ছিল, এক দরিদ্র পরিবারের মেয়ের নিজের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ে আইএএস হয়ে পুরো জেলার মুখ উজ্জ্বল করেছে। এই খবর আমার পুরনো বাড়িতেও পৌঁছে গেল। কয়েকদিন পর আমার মা, ছোট ভাই আকাশ আর দিব্যা আমাদের সরকারি বাংলোর সামনে এসে দাঁড়ালো। তারা নিরাপত্তা রক্ষীকে বলল তারা আমাদের সঙ্গে দেখা করতে চায়। রক্ষী এসে খবর দিতেই আমি আর অঞ্জলি বাইরে বেরিয়ে এলাম। মায়ের চোখে জল ছিল। তিনি অঞ্জলির সামনে হাত জোর করে কাঁপা গলায় বললেন, মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা কোনোদিন তোমাকে বুঝতেই পারিনি। তোমার দারিদ্র্য দেখে তোমাকে সম্মান দিইনি, কিন্তু আজ বুঝেছি মানুষের আসল পরিচয় তার টাকা দিয়ে নয়, তার চরিত্র, পরিশ্রম আর সংস্কার দিয়ে হয়। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর শান্ত গলায় বললাম, মা, আজ তোমার অঞ্জলির কথা মনে পড়েছে শুধু এই জন্য যে আজ সে কালেক্টর হয়েছে। আজও যদি সে গরিব থাকতো, তাহলে কি তাকে নিজের মেয়ে বলে গ্রহণ করতে আসতে? আমার এই প্রশ্নের পর চারিদিকে গভীর নীরবতা নেমে এলো। কারো কাছে কোনো উত্তর ছিল না। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই অঞ্জলি এগিয়ে এলো। সে মায়ের জোর করা হাত আলতো করে নিচে নামিয়ে দিয়ে বলল, আমি কারো প্রতি ঘৃণা পোষণ করি না। যা হয়ে গেছে তা আর বদলানো যাবে না। তবে আমি শুধু একটা কথাই বলতে চাই, কোনো গরিব মানুষকে তার দারিদ্র্যের জন্য কখনো ছোট করে দেখবেন না। কারণ যে মানুষ পরিশ্রম করে সে একদিন নিজের ভাগ্য নিজেই লিখে নেয়। তার এই কথা শুনে মা কেঁদে ফেললেন। তিনি অঞ্জলিকে বুকে জড়িয়ে ধরলেন। আকাশ আর দিব্যাও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন আমি প্রথমবার অনুভব করলাম, জীবনের সবচেয়ে বড় জয় শুধু বড় অফিসার হওয়ার মধ্যে নয়, বরং সেই মানুষগুলোর চিন্তাভাবনা বদলে দেওয়ার মধ্যে, যারা একসময় মানুষের মূল্য তার টাকা পয়সা দিয়ে বিচার করত। আর সেই দিনই আমাদের সংগ্রামের গল্পের শেষ নয়, বরং একটি নতুন সফল জীবনের সূচনা হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেব। ধন্যবাদ।